ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি পাড়া মহল্লায়, বাজারে, বিভিন্ন স্পটে যারা পথচারী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, সেই সাধারণ মানুষদের জন্য আমাদের আজকে এই ইফতার আয়োজন। এবং এই ইফতার আয়োজন শুধু আজকের জন্য নয়, আমরা ইফতার সারা মাস ব্যাপী করব। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই ইফতার মাহফিল চলমান থাকবে, আমাদের এই ইফতার বিতরণ চলমান থাকবে। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের বিভিন্ন পুলিশের অনুমতি, উমুকের অনুমতি, তার সিনিয়র ইয়াদের অনুমতি, বিভিন্ন জনের অনুমতি নিয়ে আমাদের ইফতার মাহফিল করতে হতো। আমরা সেই সকল ইফতার মাহফিলে আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে, এবং ইফতার মাহফিল থেকেও দেখা গেছে যে আমাদের অনেক নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। কিন্তু সকল বাধা বিপত্তি পেরিয়ে আজকে যখন আমরা 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি যে বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা বসে আছে, তাদেরকে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। কারণ সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো সেই স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা তারা বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তারা বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র, এই স্বৈরাচার মুক্ত করতে গেলে, বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে শুধু তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, এবং বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে এবং পরিপূর্ণভাবে নতুনভাবে ঢেলে সাজানো যাবে। আজকে যে মব জাস্টিস আমরা দেখছি, এটি অত্যন্ত দুঃখজনক। একটি গণতান্ত্রিক দেশে যেখানে এত রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই বাংলাদেশে যখন দেখি নিজেদের হাতে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থায় পরিণত করার জন্য নিজের হাতে আইন তুলে নিচ্ছে, সেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দরকার। কারণ এই নির্বাচিত সরকারই পারবে এই সকল সমস্যার, এই মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এবং আমাদের পাশাপাশি আমাদের একটি গোষ্ঠী তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। এদেশের জনগণ এটা কখনোই মেনে নিবে না। আমরা চাই বাংলাদেশে সুশৃঙ্খলভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, এবং বাংলাদেশের মানুষের যে বহুল প্রত্যাশিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত সময়ের ভিতরে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা দ্রুত অতি সময়ের ভিতরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আহ্বান করছি যে আমাদের একটি দ্রুত নির্বাচন প্রয়োজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি। আপনাদের সকলকে ইফতারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় আজকের রোজাদার ভাইয়েরা, ইফতারের পূর্ব মুহূর্তে
আপনাদের সামনে ইফতার নিয়ে উপস্থিত হয়েছেন। আজকে এই ইফতার অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের জনগণের কাছে যিনি অত্যন্ত প্রিয়, জননন্দিত জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, নন্দিত জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব। জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর উত্তরের পক্ষে পল্লবী থানার বিএনপির নেতৃবৃন্দ আজকে রোজাদারদের জন্য এই ইফতার ও দোয়ার অনুষ্ঠানটি করছেন। যারা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে সাধারণ মানুষকে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যাদের পক্ষে ইফতারি কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না বা স্বল্প ইফতারি করে জীবন ধারণ করেন, এদেরকে সম্পৃক্ত করে এই মাহফিলের আয়োজন করেছেন। এই কারণে তাদের প্রতি আমার আরো বেশি, আরো গভীরভাবে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাই আপনাদের অত্যন্ত নিবেদিত প্রাণ এক নেতা, ফুটবলার আমিনুল নামে যে পরিচিত, আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, আমিনুল হক উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক, আরেকজন বিশিষ্ট নেতা উত্তরের রাজ্জাক, এবং আমাদের রিয়াজ ছাত্রনেতা, যুব নেতা থেকে এখন বিএনপি নেতা, এবং মন্টু আমার একেবারে বহু দিনের আমার ছোট ভাই, আমার সাথে রাজনীতি করেছে। সবাইকে আমি প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত ভাই বোনেরা, আমাদের চেয়ারম্যান দেশটা তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে কমিউনিটি সেন্টার বা বড় কোনো হল ঘরের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আপনারা ইফতার করবেন না। আপনারা সাধারণ মানুষকে নিয়ে গাছতলায়, হাটতলায়, একটু খোলা জায়গায় অথবা রাস্তার ধারে দাঁড়িয়ে প্যাকেট করে ইফতারি নিয়ে সাধারণ মানুষ যারা সিএনজি চালায়, রিক্সা চালায় এবং খুবই অল্প আয় যারা করে, উপার্জন করে, তাদেরকে নিয়ে ইফতারি করতে অথবা তাদেরকে ইফতারি বিতরণ করতে, সেই নির্দেশনার উপর ভিত্তি করে আমাদের এবং আপনাদের এই অঞ্চলের নেতা ফুটবলার আমিনুল হক এই উদ্যোগ নিয়েছেন। আমার কাছে এখানকার পরিবেশ দেখে অত্যন্ত আমার ভালো লেগেছে। এই সত্যিকার অর্থে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই মাহফিলের আয়োজন করছে। আমরা অনেক দিক থেকেই দেশের প্রচলিত যে কালচারগুলো আছে সেখান থেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। ব্যতিক্রমটা হচ্ছে এই, এক সময় এলাকায় এলাকায় ত্রাসের রাজত্ব ছিল। যারা সরকারি দল করে তাদের যারা চালাচোবার চামুন্ডা, তাদের ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকত, ভয়ে সন্ত্রস্ত থাকত। চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা যুক্ত ছিল না। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন বিএনপির নামেও যদি কেউ কিছু করে কোনো দেরি নেই, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে তাদের পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে কারাদণ্ডের নোটিশ দেওয়া হচ্ছে। সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমান, যাতে আবারও আওয়ামী ফ্যাসিবাদের অন্যভাবে পুনরুজ্জীবন না ঘটে। যে দল গঠন করেছেন
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সেই জিয়াউর রহমানের আমল, আমরা দেশনেত্রীর আমল, সেই রকম পরিস্থিতি তৈরি হবে। জিয়াউর রহমানের সময় মানুষ বলতো, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, চুরি বন্ধ হয়ে গিয়েছে। এই কারণেই জিয়াউর রহমান আজ জনপ্রিয়। আজও অনেক কারণে, অনেক দিক থেকে দেশের অর্থনীতি, দেশকে স্বনির্ভর করা, খাল কাটা, খাদ্য উৎপাদন করা, অনেক পদক্ষেপ ওই অল্প সময়ের মধ্যে। মানুষের জন্য কল্যাণের কাজ করলে, মানুষের জন্য ভালো কাজ করলে বেশি সময় লাগে না। দিল্লির সুলতান শেরশাহ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এর মধ্যে একেবারে বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি তৈরি করেছিলেন, রাস্তার দুই ধারে গাছ লাগিয়েছিলেন, সরাইখানা করেছিলেন, আপনার ডাক সিস্টেম, পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছিলেন মাত্র 3.5 বছরে। অনেক বাদশাহ 50 বছর ছিল, কিন্তু এই 3.5 বছরের শেরশাহ যা করেছেন দিল্লির সুলতান, অনেকে 50 বছর থেকেও সেটা করেননি। জিয়াউর রহমান তার ওই অল্প সময়ের মধ্যে এত কিছু করেছেন বলেও আজকে বিএনপি জনপ্রিয়, আজকে বিএনপি মানুষের কাছে সমর্থিত এবং মানুষের কথা বলা, নির্ভয়ে মানুষের হাঁটাচলা করা, যেটা বারবার পলাতক প্রধানমন্ত্রী এবং তার বাবার আমলে আপনারা সবাই দেখেছেন, যাদের বয়স 65 থেকে 70, তারাও জানেন যে 72 থেকে 75-এর যে ঘটনা, সেই ঘটনার আরো চরম প্রকাশ আমরা দেখলাম তার মেয়ের আমলে, আওয়ামী লীগের আমলে। তারও কোনো নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগের যুব সংগঠনের নেতারা ক্যাসিনো, জুয়ার আসর বসিয়েছিল ঢাকা শহরে। 50টা ক্যাসিনোর আমরা খবর পেয়েছি। জনগণের এই বিক্ষুব্ধতার মুখে বাধ্য হয়েছিল সেই সব নেতাদেরকে জেলে নিয়ে যেতে, কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছে। একটা অনাচার, অবিচারের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনার আমলে। লুট, টাকা পাচার, এটা যেন জীবনের একটা অঙ্গ করে দিয়েছিলেন শেখ হাসিনা। সে এবং তার পরিবার এবং তার ঘনিষ্ঠ লোকরা, তারা অবাধে লুটপাট করবে। আইন, কানুন, নিয়ম কোনো কিছু তোয়াক্কা করেনি। শেখ হাসিনার বাড়ি আছে না ঢাকা শহরে ধানমন্ডিতে সুধা ভবন, তারপরেও তার ছেলের নামে আপনার পূর্বাচলে 10 কাঠা জমি, তার মেয়ের নামে জমি, তার ভাগ্নির নামে জমি, তার ভাগ্নার নামে জমি। আমাদের আইনে আছে, আপনার যদি নিজস্ব বসত বাড়ি থাকে, আপনার ফ্ল্যাট থাকে, রাজুকের আইন হচ্ছে আপনি আর কোনো প্লট পাবেন না, আর কোনো আপনি এখানে কোনো বাড়ি করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার জন্য কোনো আইন দরকার ছিল না, কোনো কিছুই দরকার ছিল না। এবং যে এর প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন গুম। পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী দলের নেতা কর্মীদেরকে, অদৃশ্য করে দিতেন। শুধু নেতাকর্মী নয়, আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেককে আপনার গুম করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার একটা শব্দের সাথে আজকে পরিচিত, এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে, নালার ধারে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা। এই পরিস্থিতি তৈরি ছিল তার সময়। আর টাকা পাচার, লুট, হরিলুট, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তার আমলে। তাই ছাত্র জনতার তীব্র রোষের মুখে তাকে এক সময় পালাতে হয়েছে। তিনি মনে করেছিলেন তার বোধহয় কোনোদিন পতন হবে না। চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকজনদেরকে দিয়ে, আর পাশে আছে ভারত, তাকে প্রোটেকশন দেবে। এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি। সেইটা ভাবেননি বলেই তিনি একের পর এক নিজের দেশ, নিজের দেশের মানুষের উপর স্পিন রোলার চালিয়েছেন, ক্ষতবিক্ষত করেছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে, এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদেরকে দিয়ে? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে।
এবং তারা তার সুযোগ দিয়েছে। কারো 1000 বিঘা জমি, কারো আপনার 100টার উপর ফ্ল্যাট, যারা আওয়ামী লীগের ডিসি ছিলেন, আইজি ছিলেন, এডিশনাল আইজি ছিলেন, কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন, তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। তাই তারা যখন অনাচারে লিপ্ত হয়েছে, তারা যখন একের পর এক লুটপাটে লিপ্ত হয়েছে, শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন, তার তো বলার কিছু নাই। কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন। মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা সবকিছু তিনি কেড়ে নিয়েছিলেন। এরপরে তাকে চলে যেতে হয়েছে, ফেরাউনকে চলে যেতে হয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে। তারা কেউ টিকে থাকতে পারেনি, কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য, আল্লাহর সমতুল্য। এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে। শেখ হাসিনাও তাই মনে করেছিল, তাই তাকে চলে যেতে হয়েছে। ক্ষতি করে দিয়েছেন অনেক অনেক তরুণ, শিশু, কিশোর হত্যা করেছেন তিনি টিকে থাকার জন্য, ক্ষমতার জন্য। অনেক রিক্সাওয়ালাকে হত্যা করেছেন, প্রায় 97 জন শ্রমিককে হত্যা করেছে। আর আবু সাইদ, মুগ্ধ, আহনাফ, কত ছাত্রদেরকে যে তিনি হত্যা করেছেন শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য। কিন্তু জনগণের শক্তি যখন নেমে আসে আল্লাহর তরফ থেকে, তখন কোনো ট্যাঙ্ক, কামান, রাইফেল, গুলি কোনো কিছুই জনগণের ধেয়ে আসা শক্তির কাছে টিকতে পারে না। শেখ হাসিনাও সেটা টিকে। তাই আজকে যারা জনগণের রক্তদানের মধ্যে দিয়ে মানুষের শুভদিন প্রত্যাশায় যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে এইসব বিষয়গুলি আপনার চিন্তা করতে হবে। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে, সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা হবে। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে, সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনার একটা আইডিয়া, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়, তারপরে না সবকিছু। এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে। তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে, তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হয়। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি গণতন্ত্র 16 বছর ধরে এমন লড়াই করেছে, তাদের এমপি, তাদের ছাত্র, তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে। শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন, তিনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা ভাঙা দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা, তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের নাগরিক স্বাধীনতার জন্য, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক সাম্যের জন্য তিনি লড়াই করেছেন। এতটুকু বিচ্যুত হন, তার অবদান তো সবচেয়ে বেশি। আর সেই বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো
উপদেষ্টারা গোস্বা হন যে না এরা বিএনপির লোক, এরা ইয়ে করে, এটা ইয়ে করা যাবে। কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায়। আজকে আমরা যদি সমালোচনা করি, আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই 6 ডিজিটের বেশি, মানে লাখ টাকার বেশি, কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনেই ফেরত যাচ্ছি। যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না, যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য একটি কৃষি পণ্য, তার সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না। আমি আজকেই আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম। তো এই জন্য সমালোচনা করা যাবে না, এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা। 2টা সিন্ডিকেট, একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে, মানুষের আহার নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে, এরা সব আওয়ামী দোসরদের, শেখ হাসিনার লোক। এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, আর রোজার মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায়, আপনার পেঁয়াজি খায়, পেঁয়াজ দরকার, কাঁচামরিচ দরকার, বুটের ডাল দরকার। তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত, তো সেটা এখন কম হচ্ছে না কেন? এই জন্য তো আমরা সমালোচনা করবো সরকারের, যে আপনার সিন্ডিকেট কেন ভাবতে পারছে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী। তারা কি করছে? আজকে হোম মিনিস্টারের যে গ্রামের বাড়ি সিরাজদি খান, মুন্সিগঞ্জ জেলার একটি থানা, সেখানে মার্ডার হচ্ছে একটার পর একটা। স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, সবই ঠিক আছে, কিন্তু উনার যে পুলিশ, উনার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা ঠিক মতো কাজ করছে। ওই দোষকদের কাছে তো টাকা আছে, আওয়ামী লীগের যারা লোকরা, তারা সমাজের মধ্যে অশান্তি, স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে। এই যে আমিনুল বলেছে মব কালচার, মব জাস্টিস, কেন? আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত, তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। আজকে গ্রামের মধ্যে, গতকালই তো ঘটনা, গত পরশু দিন গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে। এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। এইটা তো এই সরকারের দেখা উচিত। এই সরকার শুধুমাত্র ভিতর থেকে কয়েকজন উপদেষ্টা, তারা শুধু এমন পরামর্শ দেন, কি পরামর্শ দেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানি না। ডক্টর ইউনূস সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব, তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না? কেন চুরি ডাকাতি বাড়ছে? কেন ছিনতাই বাড়ছে? কেন হত্যা হচ্ছে, রক্ত ঝরছে? এই যে সামাজিক যে অনাচার, এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার, আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, তো তাদের তো কোনো ভয় নেই। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আর করবো না। আজকে আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আয়োজন করেছেন, এবং গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষকে নিয়ে বিএনপির পক্ষ থেকে পল্লবী থানার তারা যে ইফতারের আয়োজন করেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে উপস্থিত, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যারা ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে, এই আমি আসার সময় দেখলাম প্রায় মরে মরে অসংখ্য পয়েন্ট তারা করেছেন ইফতারের সাধারণ মানুষকে দেওয়ার জন্য। এটা অত্যন্ত একটি মানবতা ধর্মী কাজ তারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এইটাই হচ্ছে আসল কাজ, এটাই হচ্ছে সাধারণ নিরন্ন মানুষকে নিয়ে ইফতার করাটা, এটা হচ্ছে সবচাইতে মানবিক কাজ তারা করছে। আমরা একটা অডিটোরিয়ামের মধ্যে শুধু নেতাকর্মীদের নিয়ে আমরা ইফতার করব, এটা ঠিক নয়। দল সাধারণ মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষকে নিয়ে ইফতার করবে, বা সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবে। এই জন্যই তো রাজনৈতিক দল যে কাজটি আমিনুল হকের নেতৃত্বে এই আমাদের ঢাকা মহানগরী উত্তর এই দায়িত্বটি পালন করছেন। আমি ঢাকা মহানগরী উত্তর বিএনপির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
আছে যাবো